আসসালামু আলাইকুম ব্যাংকার্স ভাই ও বোনদের। ইসনাইন এলটিসির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়টা হলো রেসপন্সিবিলিটি, অ্যাক্টিভিটিস, অ্যালার্টনেস টু বি মেনটেন্ড বাই ইনভেস্টমেন্ট অফিসার্স, কন্ডাক্টেড বাই মোহাম্মদ আশরাফুজ্জামান, S9 এলটিসির পক্ষ থেকে। আমরা এই ক্লাসের একটা অংশ অলরেডি শেষ শেষ করেছি, যেটা আপনারা অলরেডি দেখেছেন। যেখানে আমরা আলোচনা করেছি একজন ইনভেস্টমেন্ট বা বড়োয়ার কে কিভাবে সিলেক্ট করতে হবে। তার পার্সোনাল বিষয়গুলো, পার্সোনালিটি, তার বিজনেস এবং কোলাটারাল সিকিউরিটি গুলো কিভাবে আহ, উম, আহ, দেখতে হবে, স্ক্রুটিনাইজ করতে হবে এবং সিলেক্ট করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ইনভেস্টমেন্ট অফিসারের জন্য, এবং একজন ইনভেস্টমেন্ট অফিসার একজন ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ একজন এমপ্লয়ি। কারণ তার মাধ্যমেই বড়োয়ার সিলেকশন হয়, এবং তিনিই মনিটর করেন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো পরিচালনা করে থাকেন। তো আজকের ক্লাসগুলো ইনভেস্টমেন্ট সংক্রান্ত এবং ইনভেস্টমেন্ট বা বড় ইনভেস্টমেন্ট বা বড়োয়ার সিলেকশন সংক্রান্ত। সুতরাং এই কাজ ক্লাসটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আগ্রহী, ইনভেস্টমেন্টে কাজ করতে আগ্রহী, এবং তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা একটা জিনিস শিখতে পারবেন যে আহ, কিভাবে বড়োয়ার সিলেকশন করতে হবে, তার আনুষঙ্গিক বিষয়গুলো কিভাবে দেখতে হবে বা কি কি বিষয় দেখতে হবে, এরপরে প্রপোজালটা কিভাবে তৈরি করতে হবে, এরপরে ইনভেস্টমেন্ট দেওয়ার পর বা ডিসবার্স হওয়ার পর আর কি কি দায় দায়িত্ব আছে সেগুলো। তো আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আহ, আজকের ক্লাসটা। তো প্রথমে ভ্যালুয়েশন রিপোর্ট, এরপরে যখন বড়োয়ার সিলেক্ট হয়ে যাবে তখন আমরা ভ্যালুয়েশন রিপোর্ট করব। তার কোলাটারাল সিকিউরিটিটা নিয়ে তার মূল্য নির্ধারণ করবে, এবং আসলে কোলাটারাল সিকিউরিটির কোনো সমস্যা আছে কিনা সরেজমিনে গিয়ে আমরা দেখব থার্ড পার্টির সাহায্য নিয়ে। এরপরে আমরা কিন্তু একটা প্রপোজাল তৈরি করব, যেটার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং ইনফরমেশন গুলো লাগে সেগুলো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা তো প্রথমে একটা ফরওয়ার্ডিং লেটার দিব, যেখানে বিস্তারিতভাবে ওই ইনভেস্টমেন্ট সংক্রান্ত এবং ক্লায়েন্ট সংক্রান্ত সকল তথ্য থাকবে। একটা টপ শিট থাকবে যেখানে আসলে কোন কোন ইনফরমেশন যাচ্ছে এবং কত তারিখে যাচ্ছে সেই বিষয়গুলো আলোচনা থাকবে, উল্লেখ থাকবে। এরপরে অ্যাপ্লিকেশন অফ দ্য ক্লায়েন্ট, আসলে ক্লায়েন্ট তো আবেদন করবে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিটা নেওয়ার জন্য, এটা একটা চার্জ ডকুমেন্ট, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ। যখন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন করলো এবং সেটা আমরা রিসিভ করলাম ব্যাংকের পক্ষ থেকে, এরপরে আসলে অফিসিয়ালি কাজ শুরু হয় এই ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটির বিষয়ে বা প্রপোজালের বিষয়ে। এরপরে বাই মুরাবাহা অ্যাপ্লিকেশন একটা এটা থাকতে পারে। মুরাবাহার যে শর্তগুলো আছে বা ইনফরমেশন গুলো আছে বা চুক্তিগুলো হতে যাচ্ছে সেইটার বিষয়ে আসলে ক্লায়েন্টকে জানানো, বা ক্লায়েন্ট জেনে অ্যাপ্লিকেশনটা করবেন। নোট ও নেট ওর্থ স্টেটমেন্ট, যেটা তার স্থাবর অস্থাবর সম্পত্তিগুলোর হিসাব নিকাশ থাকবে। তার ইকোনমিক অবস্থাটা আমরা এখান থেকে জানতে পারবো। সাইট ভিজিট রিপোর্ট, আমরা তার সাইটে বা বিজনেস সাইটে যে সরেজমিনে দেখে আসবো এবং একটা কিছু ছবি তুলে নিয়ে আসবো, যাতে করে হেড অফিস বুঝতে পারেন যে আসলে ক্লায়েন্টটা কেমন, তার বিজনেসটা কেমন। স্টক রিপোর্টটাও ওরকমই ছবি সহ থাকতে পারে, থাকাটা ভালো। এবং স্টক রিপোর্টটা নেব, কারণ এগুলো হাইপোথিকেশন করতে হবে আমাদের ইনভেস্টমেন্টের জন্য। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, 3 ইয়ার্স ইনকাম স্টেটমেন্ট, এগুলো বিজনেসের অ্যাকাউন্টিং বিষয়। এগুলো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমরা নিব। আইসি আর আর স্কোর শিট, এইটা 50 লাখের উপরে যদি হয় তাহলে এটা বাধ্যতামূলক এবং এটা নিতে হয়। এটা খুবই সুন্দর একটা স্কোর শিট, যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে সিলেক্ট করা সুবিধাজনক। আইসিআরআর মানে হলো ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম, এইটা নিতে হবে।
এটা খুবই সুন্দর একটা রিপোর্ট, ইনভেস্টমেন্ট অফিসারকে এটা করতে হয়। নেম অফ দ্য ডেটর্স ইন বিজনেস, নেম অফ দ্য ক্রেডিটর্স অফ দ্য বিজনেস। ডেটর্স মানে দেনাদার, ক্রেডিটর্স মানে পাওনাদার, এদের একটা তালিকা থাকতে পারে। আসলে এই সম্পর্কে ধারণা যে সে বাকিতে মাল বিক্রি করে কিনা, এখান থেকে এই তথ্যগুলো পাওয়া যায়। এবং সে দেনাদার বেশি না পাওনাদার বেশি, দুটাই আসলে খারাপ। আহ, দুটা যত বেশি হবে সেটা ব্যবসার জন্য বা তার জন্য এবং ব্যাংকের জন্য, ভবিষ্যতে ব্যাংকের জন্য ভালো না। সুতরাং এই রিপোর্টগুলো আমরা নিব এবং এই বিষয়ে আমরা দেখব। এরপরে নন কারেন্ট অ্যাসেট কি কি আছেন, ফিক্সড অ্যাসেট বা ওয়েলথ অথবা প্রপার্টি, এগুলো সম্পর্কে একটা তথ্য থাকবে। সিআইবি রিপোর্ট থাকবে। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে আমরা যে তার সম্পর্কে তিন ইনফরমেশন নিব, লোন নিয়েছেন কিনা বা সে অন্য ব্যাংকের ডিফল্টার কিনা, এই তথ্যগুলো এখানে থাকে। ট্রেড লাইসেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেড লাইসেন্স যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম সেটা এখানে সঠিকভাবে আছে কিনা, ঠিকানাটা সঠিকভাবে আছে কিনা, আমরা যে প্রপোজালের অন্যান্য কাগজপত্রে যা দেখছি সেটার সাথে মিল আছে কিনা, এগুলো আমরা দেখবো এবং এটা জেনুইন কিনা। এবং এটা আবার মেয়াদ আছে কিনা সেটা আমরা দেখব। এনআইডি নিব এবং ভেরিফাই করব এবং এনআইডি নামগুলো সঠিকভাবে মিলিয়ে নিব যে তার নামে কোনো হেরফের আছে কিনা, মা বাবা এবং জন্ম তারিখ এগুলো সঠিকভাবে দেখে নেব। ই 3টা অবশ্যই নিব। ই 3-এর এখানেও নাম এবং অন্যান্য বিষয়গুলো আমরা ভেরিফাই করে নেব। ব্যাংক স্টেটমেন্ট তো নিবই, তার ব্যাংকে কিরকম টাকা পয়সা তিনি লেনদেন করেন এবং এখন ব্যাংক ব্যালেন্স কত, এটা স্টেটমেন্ট থেকে জানা যায়। অন্তত 6 মাস বা 1 বছর বা একটা প্রয়োজন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নিব বা এবং পাঠাবো হেড অফিসে। ইনভেস্টমেন্ট পারফরমেন্স, ইনভেস্টমেন্ট যদি রিনুয়াল হয় তাহলে ইনভেস্টমেন্ট পারফরমেন্সটা লাগে। আহ, সে কি রকম ভাবে লেনদেন করেছেন এই ইনভেস্টমেন্ট নেওয়ার পর, সেইটা ইনভেস্টমেন্ট পারফরমেন্স। ইআরআর রিপোর্ট, এনভায়রনমেন্টাল রিস্ক রেটিং, এইটা আসলে পরিবেশগতভাবে কোনো সমস্যা আছে কিনা সেই রিপোর্টটা। খাজনা রিসিট, যে কোলাটেরাল সিকিউরিটি, সেটা আপডেট খাজনা রিসিটটা আমরা নেব। এবং পরবর্তীতে যখন আমরা ইনভেস্টমেন্টটা দিয়ে থাকবো তখন এই খাজনা রিসিট বারবারই প্রতি বছর আমাদেরকে নিতে হবে। ব্রাঞ্চ ভ্যালুয়েশন রিপোর্ট, ব্রাঞ্চ ভ্যালুয়েশন রিপোর্টটা আমরা নিজেরা একটা ব্রাঞ্চ ভ্যালু ভ্যালু করব, যেটা থার্ড পার্টির পরে আমরা নিজেরা একটা করব। এটা 10% বা 20% কম বেশি হতে পারে বা কম হতে হওয়ার সম্ভাবনা বেশি। আহ, আমরা যেহেতু একটু কনসাস থাকবো, আহ, সেহেতু আমরা কম করার চেষ্টা করব ইনশাল্লাহ। আহ, আসলে সেটাই করে থাকে। এরপরে একটা কনসাসনেস, যেটা সতর্ক থাকতে হবে, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ক্লায়েন্ট, বিজনেস মাস্ট বি অ্যান্ড বিজনেস মাস্ট বি সেম ইন অল ডকুমেন্টস সাচ অ্যাজ এনআইডি, ট্রেড লাইসেন্স, সাইন বোর্ড, সিল, টাইটেল ডিডস, এগুলো দেখতে হবে। এরপর আমাদের কিছু খরচের বিষয় আছে যেটা ক্লায়েন্টকে আসলে বলে দিতে হবে। সিআইবি ইনকোয়ারির কিছু খরচ আছে, এটার বিল কত, এটা হয়তো চেঞ্জেবল হতে পারে, এই জন্য আমি এখানে সেটা দেখাচ্ছি না। বিলস অফ অ্যাডভোকেটস ওপিনিয়ন, অ্যাডভোকেটসের তো একটা বিল আছে যেটা কোলাটেরাল সিকিউরিটির ব্যাপারে ওপিনিয়ন দেওয়ার জন্য তিনি নিয়ে থাকেন। বিল অফ দ্য ভ্যালুয়েশন রিপোর্ট, ভ্যালুয়েশন রিপোর্টের যে বিল সেটা লাগবে। স্ট্যাম্পস, পে অর্ডার এবং আদার অফ দ্য মর্টগেজ রেজিস্টার, এইটা বিষয়ে নিতে হবে। এডিসিভ স্ট্যাম্প অফ দ্য চার্জ ডকুমেন্টস, প্রসেসিং ফি প্লাস ভ্যাট, এগুলো নিতে হবে। কশন অ্যাবাউট অ্যাভয়েডিং মিস্টেক্স ইন অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল, ইনভেস্টমেন্ট প্রপোজাল একটা বড় ফাইল যেটাতে অনেক অনেক সময় ভুল হয়ে যায়। অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটু আলোচনা করি যে কোথায় কোথায় ভুল হয়। প্রথম হলো রেফারেন্স এবং রেফারেন্স নাম্বার এবং ডেট অফ দ্য ফরওয়ার্ডিং লেটার, এইটা খুব ভালোভাবে দেখে নিতে হবে যে সঠিক কিনা। অনেক সময় ছুটির দিনে আমরা যে দিন ছুটি নিয়েছি এরকম হয়ে যায় ভুলক্রমে, যে দেখা যাচ্ছে 2-3 দিন ধরে প্রপোজালটা রেডি হচ্ছে, লাস্টে যখন সিগনেচার করতে যাচ্ছি তখন যে ডেটটা ওখানে বসানো আছে সেই ডেটে আসলে আপনি উপস্থিতি ছিলেন না ব্যাংকে, কারণ সেদিন হয়তো পার্সোনাল কোনো কারণে আপনি ছুটি নিয়েছেন। এই বিষয়গুলো আসলে ডেটটা দেখে নিতে হবে। রিকোয়ার্ড সিল এবং সিগনেচার ঠিক মতো আছে কিনা সেইটা, ডেট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল রিকোয়ার্ড ইনফরমেশন গুলো নিতে হবে ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ক্লায়েন্ট।
এরপরে কারেক্ট ক্যালকুলেশন অ্যান্ড নেসেসারি ইনফরমেশন ইন দ্য বাই অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের কারেক্ট ক্যালকুলেশনটা নিতে হবে। এরপরে লাইবিলিটি, রিয়েল এস্টেট, ইনকামবার্ড, আনইনকামবার্ড, মানে মর্টগেজ আছে এবং মর্টগেজ নাই, এই বিষয়ের যে নেট আউট স্টেটমেন্টটা নেওয়া হয় সেইটার বিষয়ে দেখে নিতে হবে যে কোনো ভুল আছে কিনা। অল নেসেসারি ইনফরমেশন ইন দ্য সাইট ভিজিট রিপোর্ট, সাইট ভিজিট রিপোর্টে যে যে রিপোর্টগুলো কবে গেছেন, কত তারিখে গেছেন, সেই বিষয়গুলো, এবং স্টক রিপোর্ট ওখানকার সাথে মিল আছে কিনা সেইটা। রিয়েলিটি অফ স্টক রিপোর্ট অ্যান্ড ফটো অফ দ্য স্টক, এইটা দিতে হবে। আহ, আহ, আসলে এখানে রিয়েলিটি বলতে বোঝাচ্ছে যে স্টক রিপোর্টটা আপনি যে প্রপোজালটা পাঠাচ্ছেন তার কিছু আগেই হয়তো ছবিটা তুলেছেন এবং স্টক রিপোর্ট দিয়েছেন, তাহলে স্টক রিপোর্টে যে ইনফরমেশনটা থাকছে ছবিতে সেই ইনফরমেশনটা যেন প্রমাণ করে আসলে। ব্যালেন্স শিট অ্যাজ অন এ ফিক্সড ডেট সাচ অ্যাজ, ব্যালেন্স শিটটা হলো একটা ফিক্সড ডেটে হয়, সাধারণত 31 ডিসেম্বর সাপোজ 2024 এরকম একটা ডেটে হবে। ইনকাম স্টেটমেন্টটা হলো সারা বছর ঘুরে এই রিপোর্টটা হয়, সুতরাং সারা বছরের রিপোর্ট। ক্যাশ ফ্লোটাও আসলে সারা বছর, ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার ইন্ডেড, এই বছর শেষে এই রিপোর্টটা হয়। কিন্তু ব্যালেন্স শিটটা আসলে প্রতিদিন আমাদের যে অ্যাফেয়ার্সটা থাকে সেটা এক ধরনের আসলে ব্যালেন্স শিট, সেটা প্রতিদিন আপনার চেঞ্জ হবে। ইনকাম স্টেটমেন্ট 3 ইয়ার্স, এইটা। এরপরে আইসিআরআর এস, যেটা আসলে একটু আগে আলোচনা করেছি, এটা খুব ভালো একটা সুন্দর একটা রিপোর্ট। সরি, the ICRR shall be applicable for all exposures, irrespective of amount, except consumer loans, small enterprises having total loans exposures less than uh, 50 uh, 50 lakh। আসলে 50 লাখের উপরে এটা একসেপ্ট মানে বলা হচ্ছে, মানে 50 লাখের উপরে এই রিপোর্টটা করতে হয়। সিআইবি রিপোর্ট ঠিক আছে কিনা ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। ট্রেড লাইসেন্স আপডেটেড আছে কিনা, কারেক্ট নেম আছে কিনা, ডিসক্রিপশন অফ বিজনেস অ্যান্ড অ্যাড্রেস আছে কিনা সেটা দেখতে হবে। এনআইডির কারেক্ট নেম এবং ভেরিফাইড আছে কিনা, ভেরিফাইড করার পর সেটা মিলিয়ে দেখতে হবে। আর প্রসেস অফ সেন্ডিং ইনভেস্টমেন্ট প্রপোজাল, এটা আসলে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি ব্রাঞ্চ ইনভেস্টমেন্ট কমিটি এটা সিলেক্ট করবেন, বড়োয়ার সিলেক্ট করবেন, প্রপোজাল রেডি করবেন, এরপরে হয়তো জোনাল অফিসে পাঠাবেন, জোনাল অফিস রিকমেন্ডেশন করে ইনভেস্টমেন্টে পাঠাচ্ছেন, ইনভেস্টমেন্ট ডিভিশন, ইনভেস্টমেন্ট কমিটি বা বোর্ডের মাধ্যমে এটা অ্যাপ্রুভ হবে অথবা রিজেক্ট হবে। এখানে কিছু বিষয় আলোচনা করেছি যে আহ, সেটা হলো যে ইস্যু ও ব্রাঞ্চ স্যাংশন। ব্রাঞ্চ একটা ব্রাঞ্চের পক্ষ থেকে একটা স্যাংশন বা অ্যাপ্রুভাল রেডি করতে হবে, স্যাংশন রেডি করতে হবে। তারপরে অ্যাকসেপ্টেন্স অফ দ্য ক্লায়েন্টের অ্যাকসেপ্টেন্স নিতে হবে। মর্টগেজ ডিড করতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাট দ্য সাব রেজিস্টার অফিস, এটাই তো আসলে গুরুত্বপূর্ণ। কোলাটারাল সিকিউরিটি জন্য আপনাকে রেজিস্টার্ড হতে হবে, মর্টগেজ ডিড এবং পাওয়ার অফ অ্যাটর্নি। এটা করার পরে আপনি যে একটা টোকেন পাবেন সেই টোকেনটা রেখে দিবেন এবং মূল দলিলটা যথাসময়ে তুলে নেবেন, 1 বছর বা 2 বছর যতদিন সময় লাগুক। টোকেন অফ দ্য টু অ্যাবভ, এখানে সিগনেচার অফ দ্য ক্লায়েন্ট অ্যাট দ্য ব্যাক অফ দ্য টোকেন, টোকেনের পিছনে ক্লায়েন্টের স্বাক্ষর নিয়ে নেবেন এবং এইটা যত্ন সহকারে রেখে দিবেন। পরবর্তীতে এটার মূল দলিলটা, অর্থাৎ মর্টগেজ ডিড এবং পাওয়ার অফ অ্যাটর্নির মূল দলিলটা তোলার জন্য। দেন উই হ্যাভ টু সেন্ড এ রিকোয়েস্ট লেটার ফর ডিসবার্সমেন্ট অথরিটি, ডিসবার্সমেন্ট অথরিটির জন্য আমরা পাঠাবো এ ফরওয়ার্ডিং লেটার, এ হেড অফিস অ্যাপ্রুভাল, ব্রাঞ্চ স্যাংশন, টোকেন অফ মর্টগেজ ডিড, টোকেন অফ পাওয়ার অফ অ্যাটর্নি, চেক লিস্ট উইথ রিকোয়ার্ড সিগনেচার্স টু আইডি। মানে এই যে টোকেনগুলো এবং অন্যান্য হেড অফিস অ্যাপ্রুভাল, ব্রাঞ্চ স্যাংশন, এগুলো দিয়ে আমরা ফরওয়ার্ডিং করে ডিসবার্সমেন্ট অথরিটির জন্য পাঠাবো। যখন ওখান থেকে যখন কি আসবে, only after getting disbursement authority from IAD we can disburse the investment to the client, maintaining all rules and regulations as well as ইসলামী শরিয়া রুলস অ্যান্ড রেগুলেশন, ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন, নর্মাল যে রেগুলেশন গুলো এবং ইসলামী শরিয়া সম্মতভাবে আমরা ইনভেস্টমেন্ট দিয়ে থাকবো। রিলেটেড জবস ফর অ্যান ইনভেস্টমেন্ট,
এটা পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকি। আপনারা আপনারা যারা ক্লাসটি দেখলেন তারা অবশ্যই এনজয় করেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, S9 ELTCর সাথে থাকবেন। যদি ভালো লাগে শেয়ার দিবেন, কমেন্ট করবেন প্রশ্ন থাকলে, এবং লাইক দিবেন, এবং সবাই S9 ELTC এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।